সুপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস প্রোগ্রামের আমরা পুরো বিষয়টি সম্পর্কে আলোচনা করব। পুরো ক্লাসটি আমাদের সামনে সাথে থাকুন। এবং আজকে মূলত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস প্রোগ্রামের আমরা বিশেষ একটা ক্লাস নেব এবং এখানে ভর্তি সম্পর্কে, বিভিন্ন তথ্য সম্পর্কে ইত্যাদি বিষয় সম্পর্কে থাকবে। পুরো ক্লাসটি দেখতে থাকুন। তো সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএবিএসএস একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটি অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম। তো এখানে একটু জিনিস একটা খেয়াল করবেন। তো বিএবিএসএস প্রোগ্রাম সম্পর্কে আজকে যেহেতু আমরা ডিটেলস আলোচনা করব, তো একটু ভালো করে খেয়াল করবেন এবং জিনিসটা বোঝার চেষ্টা করবেন। তো এখানে বিএবিএসএস একটু খেয়াল করতে হবে, বিএ অবলিক বিএসএস প্রোগ্রাম। তো বিএবিএসএস প্রোগ্রামে আমরা ডিটেলস আলোচনা করব। তো এইখানে হচ্ছে গিয়ে বিএবিএসএস প্রোগ্রামে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুইটা সেমিস্টার মিলে হচ্ছে আপনার প্রথম বর্ষ। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার এই দুইটা সেমিস্টার মিলে হচ্ছে দ্বিতীয় বর্ষ। এবং পঞ্চম সেমিস্টার এবং ষষ্ঠ সেমিস্টার এই দুইটা সেমিস্টার হচ্ছে তৃতীয় বর্ষ। এই ক্লাসটা কিন্তু টোটাল একটা গুরুত্বপূর্ণ ক্লাস সম্পর্কে আলোচনা করতেছি আমরা। তো এই তিনটা সেমিস্টার মিলে হচ্ছে কি আপনাদের 6টা সেমিস্টার মিলে হচ্ছে 3টা বর্ষ। এখন এখানে খেয়াল করেন যে প্রথম সেমিস্টারে হচ্ছে প্রথম বর্ষ, দুইটা সেমিস্টার মিলে 1 বছর। তো এখানে প্রথম সেমিস্টারে হচ্ছে গিয়ে 4টি বিষয়। 4টা বিষয় কি কি? বাংলা ভাষা 1, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর হচ্ছে গিয়ে সিভিক 1, হচ্ছে সিভিক এডুকেশন 1 আমি সংক্ষেপে লিখছি, আর সিভিক এডুকেশন 2, সিভিক 2, এই 4টা বিষয়। দ্বিতীয় সেমিস্টারে আপনাদের আছে হচ্ছে গিয়ে দ্বিতীয় সেমিস্টারে ঠিক 4টা বিষয়। এই 4টা বিষয় মানে এই দুইটা সেমিস্টার মিলে একটা বর্ষ, 4টা বিষয়। 4টা বিষয়ের কি কি আছে? বাংলা ভাষা 2, এর সাথে আছে রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব, আমি সংক্ষেপে লিখতেছি, সমাজতত্ত্ব, ইসলামী স্টাডিজ, ইতিহাস, ভূগোল, দর্শন এবং অর্থনীতি। এই কয়টা বিষয় আছে। এবার ঠিক এইখান থেকে আপনার এইখানে বাংলা ভাষা একটা আপনার কম্পালসারি, এবং এইখানে যে 7টা সাবজেক্ট আছে, 6টা সাবজেক্ট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সাবজেক্ট আছে। এই 7টা সাবজেক্ট থেকে আপনাকে 3টা বিষয় নিতে হবে। এই 3টা বিষয় যদি আপনি রাষ্ট্রতত্ত্ব, সমাজতত্ত্ব এবং ইসলামিক স্টাডিজ নেন, তাহলে ঠিক একইভাবে এই দ্বিতীয় সেমিস্টারেও আপনাদের থাকতেছে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব 2, ইসলামিক স্টাডিজ 2, সমাজতত্ত্ব 2 আর ইসলামিক স্টাডিজ 2। একই সাথে আপনাদের তৃতীয় সেমিস্টারে থাকতেছে, চতুর্থ সেমিস্টারে থাকতেছে রাষ্ট্রতত্ত্ব 3, সমাজতত্ত্ব 3 এবং ইসলামিক স্টাডিজ 3। একইভাবে যখন আপনারা পঞ্চম ষষ্ঠতে চলে যাচ্ছেন, অর্থাৎ তখন আপনাদের
সাবজেক্ট হচ্ছে কয়টা, মানে তৃতীয় চতুর্থ সাবজেক্টে তৃতীয়তে 3টা, চতুর্থ 3টা, 6টা। পঞ্চষষ্ঠতে ঠিক রাষ্ট্রতত্ত্ব, এখানে আসবে হচ্ছে রাষ্ট্রতত্ত্ব 4, সমাজতত্ত্ব 4, আর হচ্ছে ইসলাম স্টাডিজ 4। একইভাবে রাষ্ট্রতত্ত্ব 5, সমাজতত্ত্ব 5 এবং ইসলাম স্টাডিজ 5। তো এটা কেন আলোচনা করতেছি, এটা আলোচনা করার বিষয় হচ্ছে কি 2023 এবং 24 সালে যে সমস্ত শিক্ষার্থীরা অনেকে ভর্তি হইতে পারেননি তাদের সাবজেক্টগুলো কিন্তু এইভাবে হবে। এই জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যে ওয়েব পেজটা আছে www.bouebook.com, সেখানে দিয়ে কিন্তু আপনার বইগুলো দেখার কিন্তু সুযোগ আছে। সেখানে দেখে কিন্তু আপনার সাবজেক্ট চুজ করবেন। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে থাকে হচ্ছে গিয়ে 800 মার্ক, অর্থাৎ 400 প্রথম সেমিস্টারে, আর দ্বিতীয় সেমিস্টার 400, তৃতীয় সেমিস্টারে হচ্ছে 300, চতুর্থ সেমিস্টারে 300, পঞ্চম সেমিস্টারে 300 এবং ষষ্ঠ সেমিস্টারে 300। অর্থাৎ আপনাদের 2000 মার্কের টোটাল পরীক্ষা হবে। টোটাল মার্ক হচ্ছে কি আপনাদের এই 2000 মার্কের আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন 2000 মার্কের অনুষ্ঠিত হবে। এখন কোন স্টুডেন্ট সাপোজ যে আপনার প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার অনেকে পরীক্ষা দিতে পারেন নাই বা পরীক্ষা দেন নাই, তো তাদের এই যে 8টা বিষয় তারা পরীক্ষা দেন নাই, খেয়াল করতে হবে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে যে 8টা বিষয় আপনারা পরীক্ষা দেন নাই, প্রথম বর্ষ, 2টা সেমিস্টার মিলে একটা বর্ষ হয়। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার অনেকে পরীক্ষা দিতে পারেন নাই, তো সেক্ষেত্রে তারা কি করতে হবে, সেক্ষেত্রে আপনারা তৃতীয় সেমিস্টারে ভর্তি হয়ে যাবেন, শুধু তৃতীয় সেমিস্টারে ভর্তি হয়ে যাবেন, অথবা চতুর্থ সেমিস্টার 2টাই ভর্তি হতে পারেন, কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 10টা বিষয় পরীক্ষা দিতে পারবেন। তাহলে প্রথম বর্ষে হচ্ছে 8টা বিষয় এবং তৃতীয় সেমিস্টারে আছে 3টা, এই 300 মার্ক 3টা, অর্থাৎ এই টোটাল 8 আর 3 11টা বিষয় চলে আসে। কিন্তু এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন কয়টা সাবজেক্টে, 10টা সাবজেক্টে। এক্ষেত্রে কি করতে হবে, আপনাকে তৃতীয় সেমিস্টারে আপনি ভর্তি হলেন এবং প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে ধরুন মে মাসের মিডিলের দিক বা মে মাসে যদি রেজাল্ট দেয়, তখন এই কয়টা সাবজেক্টের আপনি জাস্ট পুনঃ পরীক্ষার টাকাটা জমা দিয়ে দেবেন, একদম কম ফিতে, মানে কম একদম পুনঃ পরীক্ষার ফিটা আপনি দিয়ে দিবেন এবং এটা নগদের মাধ্যমে আপনার পেইড করতে হবে। তো এখানে টোটাল কয়টা সাবজেক্ট আসতেছে, 8 আর 3 11টা। আপনি পরীক্ষা দিতে পারবেন কয়টা, 10টা। আপনি এখানে 7টা সাবজেক্টে টাকা জমা দিবেন, এখানে 7টা সাবজেক্টে টাকা জমা দিবেন, সেক্ষেত্রে 7টা আর হচ্ছে 3টা, তাহলে কয়টা, 10টা। এই 10টা সাবজেক্টে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখন কোন স্টুডেন্ট 8টা সাবজেক্টে পুনঃ পরীক্ষার টাকা জমা দিলেন এবং তৃতীয় চতুর্থ 2টায় ভর্তি হইলেন, তাহলে এখানে 28 6 14টা, আপনি পরীক্ষা দিতে পারতেন 10টা। তার মানে হচ্ছে পরবর্তী বছর আবার সেই পুনঃ পরীক্ষার টাকাটা আপনাকে দিতে হবে। এই কারণে আপনি টাকা জমা দেবেন কয়টা, 7টা, আর এখানে কি করবেন, তৃতীয় সেমিস্টার 3টা, তাহলে 7 আর 3 কয়টা, 10টা সাবজেক্ট আপনি সর্বমোট পরীক্ষা দিতে পারবেন। এখন 10টা সাবজেক্ট ধরেন এই বছর যদি আপনি পাস করে দেন, এই 25 সালে যদি পাস করে দেন, 25 সালে ধরেন সেপ্টেম্বর বা অক্টোবর আপনার যদি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, তো এর আগেও পরীক্ষা হইতে পারে, তো পরীক্ষাটি যদি অনুষ্ঠিত হয়ে যায় তাহলে কি করতে হচ্ছে, আপনি 10টা। এবং যখন পরীক্ষা রেজাল্ট বেরোলো বা পরীক্ষা হচ্ছে গিয়ে আগে জানেন যে আবার ভর্তি হইতে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন তৃতীয়, তখন হচ্ছে চতুর্থ প্লাস পঞ্চম প্লাস ষষ্ঠ, এই 3টা সেমিস্টারে আপনি কি করবেন, ভর্তি হয়ে যাবেন। অর্থাৎ এই 3টা সেমিস্টারে, তৃতীয় সেমিস্টার 3টা, চতুর্থ সেমিস্টার 3টা, পঞ্চম সেমিস্টার 3টা এবং ষষ্ঠ সেমিস্টার 3টা, টোটাল 9টা। আর এইখানে যে একটা সাবজেক্ট আপনি পরীক্ষা দিতে পারেননি, তাহলে এই একটা, টোটাল এই 10টা সাবজেক্ট আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যাদের 3 বছরের কোর্স, তাদের সাথে সাথে যারা পরীক্ষা দেননি তারাও কিন্তু একই সাথে যদি রেগুলার ভাবে পাস করে যান, আপনি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার যে 3টা বিষয়, অর্থাৎ প্রথম সেমিস্টার 7টা, তৃতীয় সেমিস্টারে প্রথম বর্ষ হচ্ছে 7টা, তৃতীয় সেমিস্টার হচ্ছে 3টা, 10টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে যদি একবারে পাস করে যান, এবং পরবর্তী বছর যে একটা ছিল যে পুনঃ পরীক্ষার ফি, ওই পুনঃ পরীক্ষার ফিটা আপনি জমা দিয়ে দেবেন এবং সাথে 3টা সেমিস্টার আপনি ভর্তি হবেন, তাহলে সেক্ষেত্রে আপনার কয়টা হলো, 7 আর 3 10টা। অর্থাৎ 2 বছরে যদি সব করে পাস করে দেন, তাহলে 2 বছর বলতে, তাহলে একই সাথে আপনাদের যারা ইয়ারে একই সাথে ভর্তি হয়েছেন তাদের সাথে কিন্তু আপনি কিন্তু পাস করে বেরোইতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এইটা মার্ক বিশ্লেষণ না, অনেক স্টুডেন্ট কি করতেছেন, অনেক স্টুডেন্ট অনেক জায়গায় ট্রান্সফার হয়েছেন, তো তাদের ক্ষেত্রে কি করতে হবে, তাদের ক্ষেত্রে একটা পরীক্ষা অন্তত দিতে হবে, মানে প্রথম সেমিস্টারে বা প্রথম বর্ষের আপনার পরীক্ষা দিতে হবে, আপনার পরীক্ষা দেওয়ার পরেই ট্রান্সফার। যারা তৃতীয় চতুর্থ ট্রান্সফার হইতে যাচ্ছেন তারা কি করতে পারেন, তৃতীয় চতুর্থ পরীক্ষা দিয়ে ট্রান্সফার হইতে পারবেন।
অর্থাৎ পড়ালেখা স্থগিত না করে আপনি কিন্তু পরীক্ষা কিন্তু দিতে পারতেছেন। দেখা গেল আপনি সাপোজ খুলনায় থাকেন, আপনি ট্রান্সফার হয়েছে হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে চিটাগাঙে, তো সেক্ষেত্রে আপনি কি করতেছেন যে চিটাগাঙের ওই কলেজে আপনি ট্রান্সফার হইতে যাচ্ছেন, অর্থাৎ ধরেন আপনি খুলনা সিটি কলেজে পড়েন, আপনি চিটাগাং সিটি কলেজে যাইতে যাচ্ছেন, বা যে কোনো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রোগ্রাম আছে সেখানে আপনি সাপোজ যেতে চাচ্ছেন বদলি হয়ে। তো বিভিন্ন কারণে বদলি হইতে পারেন, সরকারি চাকরি করতে পারেন, সেখান থেকে বদলি হইতে পারে, আপনি ব্যবসা করতে পারেন, সেখান থেকে আপনি গুছিয়ে নিয়ে সেখানে যেতে পারেন, অথবা বিয়ের সুবাদে আপনি অন্য জেলায় যাইতে পারেন, অথবা আপনি যে কোনো কারণে আপনি যাইতে পারেন। সেক্ষেত্রে কি করতেছে আপনার, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে গিয়ে জনতা ব্যাংকের একটা শাখায় টাকা জমা দিতে হবে। এটা শুনে নিতে হবে যে কোন শাখায় জমা দিতে হবে। জনতা ব্যাংকের অনেকগুলো শাখা আছে, যেমন কর্পোরেট শাখা, আমাদের খুলনা কর্পোরেট শাখা আছে, কেডিএ শাখা আছে, আরো অনেকগুলো শাখা আছে। সেক্ষেত্রে আপনি কি করতে হবে যে আপনি একটু প্যাসিভ ভাবে শুনে নেবেন ওই কলেজে বা আঞ্চলিক কেন্দ্রে যে কোন শাখায় জমা দিতে হবে। একদম সুদা 500 টাকা আপনার জমা দিতে হবে। এটা কিসে জমা দিতে হবে? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটা যে স্লিপ আছে টাকা জমা দেওয়ার রসিদ, সেই রসিদে আপনি টাকা জমা দিবেন। এবার আর কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে? প্রয়োজনীয় কাগজটা লাগবে হচ্ছে কি আপনার এক কপি ছবি লাগতে পারে, এরপর হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি, আর আপনার রেজাল্টের এবং সংশ্লিষ্ট কারণ যে কি কারণে আপনি ট্রান্সফার নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে যদি ট্রান্সফার অর্ডার থাকে আপনি ট্রান্সফার অর্ডারটা ফটোকপি দিতে পারেন। তাইলে কিন্তু আপনি এটা কোথায় করতে হবে? ধরেন আপনি সিটি কলেজে পড়েন, তাহলে সিটি কলেজে পড়েন, তাহলে খুলনা আঞ্চলিক কেন্দ্রে আপনার দেওয়া লাগবে। যদি আপনি চিটাগাঙে পড়েন, তাহলে চিটাগাং আঞ্চলিক কেন্দ্রে এটা দিতে হবে। পরবর্তী ট্রান্সফার হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু করতে পারেন, ট্রান্সফার কিন্তু হয়ে যাবেন। এখন আমরা চলে আসবো আপনাদের টোটাল সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে। টোটাল বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা এখন চলে আসবো। তো টোটাল বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন কি? আপনাদের প্রথম দ্বিতীয় সেমিস্টারে 8টা সাবজেক্ট, প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে টোটাল 8টা সাবজেক্ট। তো তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে 6টা বিষয়, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে 6টা সাবজেক্ট। এখন প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্ক করে, অর্থাৎ 8টা বিষয় আপনার 800 মার্ক। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে 6টা বিষয়, অর্থাৎ 600 মার্ক। পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে 600 মার্ক। এই টোটাল 2000 মার্কের পরীক্ষা। এবং প্রত্যেকটা সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন একই। মার্ক ডিস্ট্রিবিউশন একই বলতে এখানে বড় প্রশ্ন আপনাকে থাকবে ক বিভাগ, বড় এখানে ক বিভাগ থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ক বিভাগ, ক বিভাগে থাকে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন। বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন কয়টা থাকে? আপনার দেয়া থাকে 8টি। এই 8টি প্রশ্ন থেকে আপনাকে লেখা লাগবে 4টা। প্রত্যেকটা প্রশ্নের মান কত? 20। টোটাল আপনার 80 মার্ক। এবং ছোট প্রশ্নে থাকে হচ্ছে গিয়ে 8টি প্রশ্ন, মানে এটা থাকে কোন বিভাগে? খ বিভাগে। এখানে থাকতেছে কি? সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন বা ছোট প্রশ্ন। এখানে মার্ক থাকতেছে কত আপনাদের? 8টা প্রশ্নে মার্ক থাকবে হচ্ছে কি লিখতে হবে 4টা। আপনার প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক করে, তাহলে টোটাল 20 মার্ক। তো এই টোটাল 100 মার্কের আপনার পরীক্ষা। পরীক্ষার সময় কত মিনিট? পরীক্ষার সময় আপনার হচ্ছে কি এখানে আপনার পরীক্ষার সময় কত মিনিট? পরীক্ষার সময় হচ্ছে কি টোটাল 3 ঘন্টা হচ্ছে আপনার পরীক্ষার সময়। একটু খেয়াল করেন যে পরীক্ষার সময় কত মিনিট? পরীক্ষার সময় হচ্ছে কি 3 ঘন্টা। 3 ঘন্টায় কত মিনিট হয়? 3 ঘন্টায় 180 মিনিট। তাহলে আপনার প্রশ্ন লেখা লাগবে কয়টা টোটাল? বড় প্রশ্ন 4টা আর হচ্ছে কি ছোট প্রশ্ন 4টা। বড় প্রশ্ন 4টা এবং ছোট প্রশ্ন কয়টা লেখা লাগবে? ছোট প্রশ্ন লেখা লাগবে হচ্ছে 4টা। টোটাল এই 8টা প্রশ্ন লেখা লাগবে। এখন টোটাল 180 মিনিট। তার বড় প্রশ্ন যদি আমরা একটা 32 মিনিট সময় নিই, তাহলে আপনার আসতেছে 4 2 8 3 4 12 128 মিনিট। আর ছোট প্রশ্ন যদি আমরা একটা 12 মিনিট সময় নিই, তাহলে কত আসতেছে? 4 12 48। 8 8 16 6 আর থাকতেছে 1
176 মিনিট লাগতেছে। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের টোটাল মিনিট ছিল কত? 180 মিনিট। এখান থেকে আমাদের সময় ব্যয় হলো কত? 176 মিনিট। তাহলে আমাদের থাকতেছে কত মিনিট? 4 মিনিট। এই 4 মিনিট কি করবেন? 4 মিনিটটা খাতা রিভিশনের জন্য, খাতায় কোনো নাম্বার ভুল করছেন কিনা, দাগ নাম্বার ভুল করছেন কিনা, এইটার জন্য আপনারা এই 4 মিনিট সময় নেবেন। খাতাটা কি করতে হবে, যে এই 4 মিনিট কেন সময় নেবেন, যে খাতায় কোনো দাগ নাম্বারে ভুল আছে কিনা, কোনো প্রশ্ন নাম্বারে ভুল আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে কোনো খাতায় কোনো পেজ কি বলে, খাতা কোনো পেজ একটা পেজ উল্টে আর একটা পেজে চলে গেছে কিনা, ইত্যাদি দেখার জন্য আপনি 4টা মিনিট সময় রাখবেন। তো এই 4 মিনিট সময়টা এই জন্যই রাখতে হবে আপনাকে। এবার চলে আসি যে পরীক্ষায় যখন আপনি প্রশ্ন শুরু করতেছেন, তখন এই বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্রথম প্রশ্নটা যদি আপনি 32 মিনিট সময় লাগেন, তা যাদের হাতের লেখা স্লো, একটু খেয়াল করবেন, এই কথাটা মিলিয়ে নেবেন যে পরবর্তীতে যখন পরীক্ষা আপনারা যাবেন, যে যাদের হাতের লেখা স্লো তারা কিন্তু সুন্দরভাবে একটা বড় প্রশ্ন উপস্থাপন করতে গেলে কিন্তু কখনোই কিন্তু আপনাদের এই 32 মিনিটে কিন্তু সম্ভব না লেখা। যাদের হাতের লেখা স্লো, আবার বলতেছি, যাদের হাতের লেখা কি, যাদের হাতের লেখা দ্রুত তারাই শেষ করতে পারবেন, বাট যাদের হাতের লেখা স্লো তারা কিন্তু কখনোই কিন্তু কি করতে পারবেন না, এই 32 মিনিটে লিখে শেষ করতে পারবেন না। এটা মিলিয়ে নেবেন, যে পরীক্ষার হলে মিলিয়ে নেবেন, যে যাদের হাতের লেখা স্লো তারা কিন্তু এই 32 মিনিটে কখনোই কিন্তু আপনি কিন্তু এই লেখাটা শেষ করতে পারবেন না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এই জন্য আপনাকে হাতের লেখা দ্রুত করতে হবে। হাতের লেখা দ্রুত না করলে প্রথম প্রশ্ন যদি সাপোজ আপনি এখানে চলে যান, হচ্ছে গিয়ে সাপোজ এখানে প্রথম প্রশ্নটা লিখতে লেগে গেল আপনার 45 মিনিট, তাহলে কিন্তু এখানে কত 32 তে 45 দিলে 13 মিনিট কিন্তু একটা প্রশ্নে বেশি লেগে গেল। তো পরবর্তী যে 3টা প্রশ্ন লিখবেন, তাহলে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 3 মিনিট করে সময়, অর্থাৎ প্রায় 4 মিনিট, 4.5 মিনিট করে সময় কিন্তু আপনি কম পাচ্ছেন, অর্থাৎ 28 মিনিটের ভিতরে লিখতে হবে। এই জন্য আপনাদের হাতের লেখা দ্রুত করতে হবে। হাতের লেখা যদি কোনো মতে দ্রুত না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় 100% মার্কের কিন্তু আপনি কিন্তু উত্তর করা কিন্তু সম্ভব হবে না। যেহেতু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরিজীবী, কর্মজীবী, বেকার, শ্রমিক এবং রেগুলার স্টুডেন্টও পড়ালেখা করেন, সেহেতু আপনারা কি করেন, যে অনেকে লেখা লিখতে লেখেন না, শুধু পড়ালেখাই করতে করেন, কিন্তু অনেকে হাতের লেখা করেন না। তো হাতের লেখা না করার কারণে আপনার কি হয়, যে পরীক্ষার হলে আপনার হাতের লেখা অনেকটা স্লো থাকে, আর এই অনেকটা স্লো থাকার কারণে কিন্তু সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে পারেন না। এবার চলে আসি যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর করলে আপনি কেমন মার্ক পেতে পারেন, এবং অল্প কিছু প্রশ্নের উত্তর করলে সুন্দরভাবে লিখলে আপনি কয়েকটা প্রশ্ন, কোটি কয়েক প্রশ্ন লিখলে কিভাবে আপনি কম নাম্বার পেতে পারেন। একটু খেয়াল করেন, যে আপনার আবারও বলতেছি, বড় প্রশ্ন আপনার লেখা লাগবে 4টা, আর ছোট প্রশ্ন কয়টা? 4টা। এটা বড় প্রশ্ন আর এটা ছোট প্রশ্ন। এখন বড় প্রশ্নে মার্ক থাকতেছে কত আপনাদের? 15 মার্ক। একটু খেয়াল করতে হবে, বড় প্রশ্নে মার্ক কত? 15 মার্ক। এখন আপনি সাপোজ লিখলেন হচ্ছে কয়টা প্রশ্ন, আপনি সাপোজ লিখলেন হচ্ছে গিয়ে, সাপোজ হচ্ছে 3টা প্রশ্ন লিখলেন, আপনি সাপোজ লিখলেন এখানে 3টা প্রশ্ন লিখলেন, অত্যাধিক সুন্দর করে লিখলেন বা মোটামুটি লিখলেন, সেক্ষেত্রে একটা প্রশ্নের কত পেলেন? সাপোজ হচ্ছে গিয়ে ভালো করে লিখলে আপনার একটা প্রশ্নে 18 পাইলেন, বা 17 পাইলেন, বা 16 পাইলেন। আমি ধরলাম একটা প্রশ্নে এভারেজে আপনি 16 মার্ক পাইলেন, তাহলে 300 কত হলো? 48। এখান থেকে একটা প্রশ্ন আপনি লিখলেন না, এবার ছোট প্রশ্ন আপনি লিখতে পারেন কত? 3টা। তাহলে এখানে 5-এর ভিতরে ধরে আমি একদম যদি হাইস্ট মান আপনি ধরেন 4 পাইলেন, তাহলে কত হলো? 12। তাহলে 48 আর 12 কত? 50 মার্ক আপনি পাইলেন। এবার যদি আপনি সমস্ত প্রশ্নগুলোর উত্তর করেন, ধরেন এখানে আপনার প্রশ্ন কয়টা? বড় প্রশ্ন 4টা, আপনি 4টা প্রশ্ন এবারে যে পাইলেন কত? ধরেন আমি 13 করে ধরলাম, মোটামুটি লিখছেন বা মিডিয়াম লিখছেন, আপনি 13 করে পাইলেন, তাহলে এখানে কত আসলো? 4 × 52। এবার ছোট প্রশ্নে আপনি সাপোজ 3 করে পাইলেন, 4টা প্রশ্ন লিখলেন, সাপোজ 3 করে পাইলেন, তাহলে 3 4 কত? 12। তাহলে এবারে যে কি আসতেছে? 2 2 4, 2 আর 2 4, আর 5 আর 1 6। আপনার এখানে মার্ক চলে আসতেছে কত? 64। আর সকল প্রশ্নের উত্তর না করার কারণে আপনার মার্ক চলে আসছে কত? 50। সরি, ভুল হচ্ছে, 60। এখানে মার্ক চলে আসছে কত? 60। আর এবারে যদি সব প্রশ্নগুলো উত্তর করে আসেন, তাহলে কত হবে? আপনার 64। তাহলে এভারেজ মার্কটা কিন্তু আপনাদের কিন্তু তখন বেশি হয়ে যায়। এই জন্য আপনার চেষ্টা করবেন যে সকল প্রশ্নের উত্তর করার জন্য। এখন চলে আসবো আমরা পড়ালেখা সম্পর্কে। পড়ালেখা সম্পর্কে আমরা যেহেতু চলে আসবো, তো পড়ালেখা সম্পর্কে একটু বলি, যে আপনারা যদি ধরেন যে অক্টোবর মাস বা সেপ্টেম্বর বা অক্টোবরের মাসের দিকে হয়তো পরীক্ষা যদি হয়, তো সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা এটা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে আমরা অক্টোবরে যদি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষাটা কত মাস বাকি থাকে? 8 মাস। এরপরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা
জুলাইতেও নিতে পারে, নভেম্বরেও নিতে পারে, ডিসেম্বরেও নিতে পারে। এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগের তারা রুটিন প্রকাশ করবে। তো আমরা জাস্ট আনুমানিক করে ধরি যে পরীক্ষা যদি অক্টোবরের দিকে হয় সাপোজ, তো সেক্ষেত্রে আপনার সাবজেক্ট কয়টা 8টা। তো 1 মাস করে যদি লাগে সেক্ষেত্রে আপনার কয় মাস সময় লাগে? টোটাল 8 মাস। এখন এই 8 মাসে কি আপনার একটা সাবজেক্ট যদি আপনি 1 মাস করে পড়েন, একটা সাবজেক্ট যদি 1 মাস করে পড়েন, তাও কিন্তু প্রথম দ্বিতীয় সেমিস্টার 8টা সাবজেক্টে 8 মাস সময় লেগে যাচ্ছে। একটা সাবজেক্ট যদি আপনি 1 মাস করে সময় নেন, তাহলে 8টা সাবজেক্টে কিন্তু আপনার 8 মাস কিন্তু সময় লেগে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, একটা সাবজেক্টে যদি আপনি 1 মাস সময় নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 8 মাস সময় লাগতেছে। অর্থাৎ প্রথম দ্বিতীয় সেমিস্টারে 8টা সাবজেক্ট। যারা তৃতীয় চতুর্থতে আছেন, তৃতীয় চতুর্থ অর্থাৎ দ্বিতীয় বর্ষে আছেন, তাদের 6টা বিষয়। তো 6টা বিষয়ে যদি আপনি প্রত্যেকটা ইসে যদি আপনি কত তাহলে 8 মাস যদি লাগে, তাকে একটা সাবজেক্টে কত দিন? প্রায় আছে কি আপনি 35 দিন করে সময় পাবেন সাপোজ। তৃতীয় সেমিস্টারে কিন্তু একটা সাবজেক্টে 35 বা 36 দিন এরকম সময় পেয়ে যাবেন। তো এখন একটা সাবজেক্ট ওয়াইজ যদি আপনি পড়ালেখা কমপ্লিট করেন, তাও কিন্তু আপনার জন্য কিন্তু অনেক টাইম নাই। অনেকে কিন্তু চিন্তা করে যে এখন অনেক দিন বাকি আছে, পড়ালেখা স্লো করলাম, পড়ালেখা একটু দ্রুত করলাম, আস্তে আস্তে করি। তো এটা করা যাবে না। পরীক্ষার আগে কন্টিনিউয়াসলি পড়ালেখা করতে হবে। এখন চলে আসবো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল সম্পর্কে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের কিছু বিষয় সম্পর্কে আমরা চলে আসবো। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এই বইটা হচ্ছে ভাষা দক্ষতার একটা বিষয়। আমি একটু বলি যে আপনাদের একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের নাম হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল। অর্থাৎ কি বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা ভাষা দক্ষতার সাবজেক্ট। এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল এইটাও কিন্তু আপনাদের একই মার্ক ডিস্ট্রিবিউশন, 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে বড় প্রশ্ন 4টা লেখা লাগবে, ছোট প্রশ্ন 8টা দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু 4টা লেখা লাগবে। এবার একটু খেয়াল করবেন যে বিভিন্ন বছরে কিন্তু প্রশ্নের কিন্তু কিছুটা হলেও প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। এবং এখানে যেহেতু এটা ভাষা দক্ষতার একটি বিষয়, সেহেতু এই সাবজেক্টটা একটু ভালো করে আপনাকে পড়ালেখা করতে হবে। অর্থাৎ বিভিন্ন বছরের বোর্ডের বিভিন্ন 20 থেকে 22 বছর প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনি বিভিন্ন বছরের প্যারাগ্রাফ, যে যেমন আমি 2-4 বছরের প্যারাগ্রাফ পড়লে কমন পড়ে, তো এইটা কিন্তু না। এটা একটু দেখবেন যে যেহেতু এটা ভাষা দক্ষতার একটা বিষয়, সেহেতু আপনার এইটা বানায় লেখার কি টেন্ডেন্সি থাকা লাগবে। অর্থাৎ আপনার যদি এটা বানিয়ে লেখার টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। যে সমস্ত শিক্ষার্থীরা অনেক পড়ালেখা করতে পারেন না, অর্থাৎ চাকরিজীবী, কর্মজীবী, গৃহিণী, সেই সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ফরম্যাট গুলো মুখস্থ করবেন। অর্থাৎ নাই মামার থেকে কানা মামা ভালো। অর্থাৎ একটা সাবজেক্ট যদি আপনি মুখস্থ সম্পূর্ণ লিখতে না পারেন, আনুষঙ্গিক কিছু লেখেন, তাও কিন্তু আপনি খাতায় কিন্তু নাম্বার পাবেন, এবং আপনার কিন্তু সেটাই কিন্তু করবেন। এখন কি কি বিষয়গুলো সাধারণত থাকে পরীক্ষায়? যে সমস্ত বিষয়গুলো 8টা প্রশ্নের ভিতরে থাকে, সেটার ভিতরে 1 নম্বর হচ্ছে গিয়ে আপনার প্যারাগ্রাফ। 1 নম্বরে আপনার থাকে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন থাকে হচ্ছে গিয়ে প্রায় থাকে প্যারাগ্রাফ। 2 নম্বরে থাকে হচ্ছে গিয়ে কম্পোজিশন। এটা নাম্বার উলটপালট থাকতে পারে। আচ্ছা, 3 নম্বরে থাকে আপনাদের সাপোজ 3 নম্বরে থাকে হচ্ছে রিপোর্ট। নাম্বার উলটপালট থাকতে পারে। 4 নম্বরে থাকে হচ্ছে কি আপনার স্টোরি। 5 নম্বরে থাকে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন রাইটিং। 6 নম্বরে থাকে হচ্ছে গিয়ে জব অ্যাপ্লিকেশন। 7 নম্বরে থাকে হচ্ছে গিয়ে ডায়লগ। 8 নম্বরে থাকে হচ্ছে গিয়ে আপনাদের স্লোগান থাকতে পারে। স্লোগান। এইভাবে আপনার 8টা প্রশ্নে, এছাড়াও বিভিন্ন কোয়ালিটির প্রশ্ন থাকতে পারে।
তো এখানে ও প্যাসেজ থাকে 9 নম্বর উদাহরণ প্যাসেজ। দশ নম্বর আমি আইটেম গুলো জাস্ট বলতেছি, সামারাইজ। সামারাইজ এই 10 ধরনের আইটেম সাধারণত থাকে। এছাড়াও কোন কোন বছর, এই যে গত বছর যে প্রশ্নটা মানে এই বছর যে পরীক্ষাটা হয়েছে, গ্রামাটিক্যাল কিন্তু চলে আসছে, গ্রামাটিক্যালে কিন্তু আইটেমটা চলে আসছে। অর্থাৎ আমি এই বছর প্রশ্নটা একটু দেখাই। তো এই বছরের প্রশ্নটা, এই যে আমাদের হাতে প্রশ্ন আছে, এই বছরের সমস্ত প্রশ্নগুলোই আছে। এই বছরের যে পরীক্ষাটা হয়েছে 2024-এর পরীক্ষা, অর্থাৎ 22-এর ব্যাচের পরীক্ষা যেটা হয়েছে, আমি ইংলিশের প্রশ্নটা একটু দেখাই। এইটা ছিল এই বছরের ইংলিশের প্রশ্ন। তো এখানে একটু খেয়াল করেন যে 7 নম্বর প্রশ্নে একটু খেয়াল করেন যে গ্রামার কিন্তু 7 নম্বর, অর্থাৎ বড় প্রশ্নে কিন্তু গ্রামার চলে আসছে। এবার কিন্তু বড় প্রশ্নে অর্থাৎ 7 নম্বর প্রশ্ন অর্থাৎ 7 নম্বর প্রশ্নে কিন্তু আপনাদের গ্রামার দিয়েছিল। 7 নম্বর প্রশ্নটাই কিন্তু গ্রামার দিয়েছিল। এখানে কি কি দিয়েছিল? এখানে দিয়েছিল হচ্ছে রিয়ারেন্স। 7 নম্বর প্রশ্ন দিয়েছিল রিয়ারেন্স, এবং 7 এটা হচ্ছে এ নম্বর ছিল রিয়ারেন্স, আর বি তে দেওয়া ছিল হচ্ছে গিয়ে পাঞ্চুয়েশন, অর্থাৎ পাঞ্চুয়েশন ছিল। এইটা কিন্তু গ্রামাটিক্যাল আইটেম কিন্তু এখানে কিন্তু চলে আসছে। এবং এখানে আমি কি কি বলি যে খেয়াল করেন, এই বছর যে প্রশ্নটা হয়েছে 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কি আপনাদের প্যাসেজ ছিল। 1 নম্বর প্রশ্নটা ছিল কি আপনাদের প্যাসেজ ছিল 1 নম্বর প্রশ্ন এটা। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কি, যে এই বছরের প্রশ্ন আমি দেখাচ্ছি এটা। 2 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কি আপনাদের প্যাসেজ থেকে ট্রু ফলস এবং সামারাইজ ছিল, অর্থাৎ দুইটা ছিল এ আর বি। প্যাসেজ থেকে ছিল কি আপনাদের এই প্যাসেজ থেকে 2 এর এ নাম্বারটা ছিল, এটা ট্রু ফলস ছিল, যে ট্রু ফলস ছিল, এবং বি নম্বরে ছিল হচ্ছে সামারাইজ ছিল, এই সামারাইজ ছিল বি নম্বরে, এটা 2 এর বি নম্বরে ছিল, আর এ নম্বরে ছিল হচ্ছে ট্রু ফলস ছিল প্যাসেজ থেকে। 3 নম্বরে ছিল হচ্ছে কি আপনাদের প্যারাগ্রাফ, 3 নম্বরে ছিল কি প্যারাগ্রাফ, 3 নম্বরে এ তে ছিল প্যারাগ্রাফ, এবং বি নাম্বার 3 এর এ তে ছিল প্যারাগ্রাফ, এবং বি তে ছিল হচ্ছে কি ডায়লগ, 3 এর বি তে ছিল হচ্ছে ডায়লগ। এরপরে যে 4 নম্বরে ছিল হচ্ছে লেটার, 4 নম্বরে ছিল হচ্ছে গিয়ে লেটার। 4 নম্বরে হচ্ছে গিয়ে আপনার দুইটা প্রশ্ন আসছিল। 4 এর এ তে ছিল হচ্ছে লেটার, 4 এর এ নম্বরে ছিল হচ্ছে লেটার, এবং বি নম্বরে ছিল হচ্ছে আচ্ছা 3 এর আচ্ছা এরপরে ছিল হচ্ছে গিয়ে 5 নম্বরে একটু চলে আসি। 5 নম্বরে ছিল হচ্ছে গিয়ে আপনাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ 5 নম্বরে কি ছিল ফিলিং দি ব্ল্যাঙ্কস আর্টিকেলস, এর ভিতরে আবার আর্টিকেলে চলে আসছে। 5 নম্বর প্রশ্নটা ছিল কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ছিল কি আর্টিকেলস। আর্টিকেল ছিল, এটা 5 এর এ তে ছিল আর্টিকেলস, এবং 5 এর বি তে ছিল হচ্ছে অ্যাম্পলিফিকেশন, 5 এর বি তে ছিল হচ্ছে কি অ্যাম্পলিফিকেশন ছিল, এটা ছিল 5 এর বি তে, অ্যাম্পলিফিকেশন ছিল 5 এর বি তে। 6 নম্বর প্রশ্ন ছিল সিভি, 6 নম্বর প্রশ্ন ছিল সিভি অর্থাৎ জব অ্যাপ্লিকেশন, এটা ছিল 6 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কি রিয়ারেন্স, এই যে 7 নম্বর প্রশ্ন 7 এর এ তে ছিল রিয়ারেন্স, আর 7 এর বি তে ছিল হচ্ছে কি এই 7 এর বি তে ছিল হচ্ছে কি আপনাদের পাঞ্চুয়েশন, এবং 8 নম্বরে ছিল হচ্ছে কি কম্পোজিশন, 8 নম্বরে ছিল হচ্ছে কি আপনাদের কম্পোজিশন। তো প্রশ্ন বিভিন্ন ভাবে, অর্থাৎ বড় প্রশ্ন গ্রামার থাকতে পারে, ছোট প্রশ্ন গ্রামার থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনার দেখতে হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবারে দেখা যাচ্ছে যে 2022 সালের পরীক্ষা 2024 সালে অনুষ্ঠিত হয়েছে, এবারে কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এ এবং বি প্রায় কয়টা প্রশ্ন, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা বাদে 6 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন, 6 এবং 8
6 এবং 8 নম্বর প্রশ্ন বাদে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এ এবং বি ছিল, অর্থাৎ এতে থাকলে এ বি থাকলে এতে থাকে হচ্ছে কি 10 মার্ক, বি তে থাকে হচ্ছে কি 10 মার্ক, এই 10 10 20। অর্থাৎ এবারে তো দেখা যাচ্ছে যে 8টা প্রশ্ন ছিল আপনাদের এবছর, তো 8টা প্রশ্নের শুধুমাত্র 6 নম্বর এবং 8 নম্বর প্রশ্নে কিন্তু কোনো এ বি ছিল না, এ বাদে কিন্তু 6টা প্রশ্নই কিন্তু এ বি কিন্তু ছিল। এবার 9 নম্বর প্রশ্নটা, আপনাদের যে 9 নম্বর প্রশ্ন পরীক্ষার যে 9 নম্বর প্রশ্ন ছিল 22 সালের 9 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। 9 নম্বর প্রশ্ন পরীক্ষায় 9 নম্বর প্রশ্ন কি ছিল? কমপ্লিটিং সেন্টেন্স। 10 নম্বর প্রশ্নটা ছিল কি? কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। 10 নম্বর প্রশ্নটা ছিল কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, এটা কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। 11 নম্বর ছিল হচ্ছে কি 11 নম্বর ছিল হচ্ছে ক্লোজ টেস্ট উইথ। ক্লোজ টেস্ট উইথ অর্থাৎ এরকম বক্স করা ছিল যেটার ভিতরে বিভিন্ন ওয়ার্ড গুলো দেওয়া থাকে এবং বক্সের ভিতরে যে ওয়ার্ড গুলো থাকে সেটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ভিতরে বসাতে হয়। এবং 12 নম্বরে ছিল হচ্ছে কি ট্যাগ করছেন। 12 নম্বর প্রশ্ন ছিল, এটা ছিল 11। 12 নম্বর প্রশ্ন ছিল ট্যাগ করছেন। 12 নম্বর প্রশ্ন ছিল ট্যাগ করছেন। 13 নম্বর প্রশ্নটা চলে আসবো। 13 নম্বর প্রশ্নটা ছিল ভয়েস চেঞ্জ। 13 নম্বর। 13 নম্বর প্রশ্ন ছিল ভয়েস চেঞ্জ। এবং 14 নম্বর প্রশ্ন ছিল অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। 15 নম্বর প্রশ্ন ছিল প্রিপজিশন। এবং 16 নম্বর প্রশ্নটা ছিল কি? 16 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে চুজ দি কারেক্ট ফর্ম অফ ভার্বস। কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই টোটাল প্রশ্ন ছিল। এখন খেয়াল করা যাচ্ছে যে প্রতি বছরই কিন্তু প্রশ্নের কিছু প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। কোন কোন বছর গ্রামাটিক্যাল একটু বেশি আসে ছোট প্রশ্নে, কোন কোন বছর বড় প্রশ্নে কিন্তু গ্রামাটিক্যালের আইটেম থাকে। তো এই কারণে ইংলিশে প্রিপারেশন নিতে হবে 100%। অর্থাৎ 100% প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আপনি কি করতে হবে? পড়া ভালো করে করতে হবে, বুঝে পড়তে হবে। অর্থাৎ আমি সমস্ত বই ধরে পড়লাম বা সমস্ত কিছু পড়লাম এরকমটা না, আপনার কি হতে হবে? বুঝে শুনে পড়তে হবে। অর্থাৎ কি কি আইটেম আপনার বিগত 15, 16, 17, 18, 20 বছরে বা 22 বছরে কোন ধরনের প্রশ্নগুলো আপনার সাধারণত পরীক্ষায় আসছে। অনেকে কি হয় যে প্রশ্নের প্যাটার্নটা না বুঝতে পেরে আপনার কিন্তু পরীক্ষা কিন্তু খারাপ হয়। তো প্রশ্নের প্যাটার্নে কিন্তু এখানে খেয়াল করবেন যে সমস্ত প্রশ্নের এ এবং বি দেওয়া থাকবে, একটু খেয়াল করেন যে সমস্ত প্রশ্ন আমি এটা মুছে দিই। যে সমস্ত প্রশ্নের প্যাটার্নে এ এবং বি দেওয়া থাকে, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন। যে সমস্ত প্রশ্নের ধরেন 1 নম্বর প্রশ্ন আছে, এ আছে এবং বি আছে, একটু খেয়াল করেন। একটু ডান সাইডে, একদম প্রশ্নের ডান সাইডে দেখবেন যে এই প্রশ্নের মার্ক দেওয়া আছে 10 10, অথবা এই প্রশ্নের মার্ক থাকতে পারে 5, পরেরটার মার্ক থাকতে পারে 15, এরকমই থাকে। তো এইটা খেয়াল করবেন যে এই প্রশ্নের মার্কটা কত, 5, আর পরেরটা কি 15 কিনা, প্রথমটা 15 পরেরটা 5 কিনা, প্রথমটা 10 পরেরটা। অর্থাৎ এখানে যে 8টা প্রশ্ন দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 এবং 8টা যে বড় প্রশ্ন দেওয়া থাকে, এখানে যদি এটা এ বি দুইটা দেওয়া রয়েছে, এখানে সাপোজ দেওয়া রয়েছে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, আবার এতে দেওয়া আছে এ বি, 5 ধরনের দেওয়া আছে এ বি, 6 ধরনের দেওয়া আছে এ বি, 7 দেওয়া আছে এ বি, আবার 8 দেওয়া আছে একটা প্রশ্ন। এখন আপনারা অনেকে কি করেন, এইখান থেকে এ লিখলেন, আবার এইখান থেকে যে বি লিখলেন, আবার অনেকে এইখান থেকে আবার একটা এ লিখলেন, এখন এইখান থেকে আবার এ লিখলেন, এখানে একটা বি লিখলেন, এইখানে আবার বি লিখলেন। অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর বলছে কি 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন থেকে লিখতে হবে কয়টা, 4টা। এখন আপনি কি করলেন, এইখান থেকে একটা এ লিখলেন, আবার এইখান থেকে বি লিখলেন, আবার এইখান থেকে লিখলেন, আবার এইখান থেকে এ লিখলেন, আবার এখানে যে 8 নম্বর লিখলেন, সেক্ষেত্রে আপনার কত মার্কের আনসার হয়ে যাচ্ছে খেয়াল করেন। প্রথমটা লিখলেন 10, পরেরটাও দিলেন 10, 20 হইল। এইখান থেকে আবার দিলেন 10, এইখান থেকে 10, আবার এইখান থেকে 10, আবার এইখান থেকে 10, আবার যে 8 নম্বরে যে ধরেন এখানে 8 নম্বরে আছে 20। এখন আপনার কি হয়ে যাচ্ছে যে এখানে একটা প্রশ্ন লিখলেন, এখানে একটা লিখলেন, এখানে লিখলেন হচ্ছে 10, এইখানে 10, আবার এইখানে 10, তাহলে প্রশ্ন লেখা যাচ্ছে কয়টা, সাপোজ 1টা
দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রশ্ন লেখা হয়ে যাচ্ছে। এখন সেক্ষেত্রে কি হবে, লাস্টের প্রশ্নটা কেটে যাবে আপনার, সেক্ষেত্রে আপনার লাস্টের প্রশ্নটা কেটে যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আপনার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। অর্থাৎ আপনি প্রশ্ন লিখতে বলছে চারটা, তাহলে এই যে এ আর বি দেওয়া থাকে, এ আর বি মিলেই হচ্ছে আপনার একটা প্রশ্ন। এখানে যে সিঙ্গেল যে প্রশ্নটা আছে একটা প্রশ্ন, এখানে কিন্তু 20 মার্ক। আর এখানে দেখা গেল এতে 10, বিতে 10, আবার এতে থাকতে পারে 5, এটাই থাকতে পারে 15। তো এই প্রশ্নের প্যাটার্নটা আপনি দেখে বুঝতে হবে যে ডান সাইডে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে। আমি আবারও বলি, একটা প্রশ্নের কিন্তু ডান সাইডে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, অর্থাৎ কোনটায় কত মার্ক। এটা খেয়াল করেন যে ডান সাইডে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু দেওয়া থাকে, যে কোনটায় কত মার্ক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তো এখানে অনেকে কি করেন, 6টা প্রশ্ন লিখে ফেলছেন, অর্থাৎ লাস্টের দুটো কাটা যাবে। অনেকে 5টা প্রশ্ন লিখছেন, লাস্টের প্রশ্নটা কাটা যাবে। সেক্ষেত্রে কি হবে, মার্ক ক্যারি করে কি করে আপনার এখানে 10, 10, 20 হইলো। এই প্রশ্নটা কমপ্লিট করলেন, এই প্রশ্নটা হাফ লিখলেন, অর্থাৎ 10 এর ভিতরে কাউন্ট হবে। এই প্রশ্নটা হাফ লিখলেন, 10 এর ভিতরে কাউন্ট হবে, এবং এই প্রশ্নটা হাফ লিখলেন, 10 এর ভিতরে কাউন্ট হবে। তাহলে আপনার টোটাল কত মার্ক এখানে বড় প্রশ্ন কাউন্ট হলো 50, 80 এর ভিতরে 50 মার্ক কাউন্ট হইছে। তো এই কারণে আপনাদের পরীক্ষায় অনেকে ফেল করে যান, কিসের জন্য, যে এখান থেকে 2টা লিখলেন, এখান থেকে 1টা লিখলেন, প্রত্যেকটা প্রশ্ন থেকে একটা করে লিখে গেলেন। আপনি তো ভাবলেন যে 4টা প্রশ্ন আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি মার্কের দিক তাকাইলেন না যে এখানে কত মার্কের পড়ছে, এখানে 10 মার্ক, এখানে 10 মার্ক। যদি একটা লেখেন তাহলে 10 মার্কের উত্তর হলো। এখন আপনি তো দেখলেন যে আপনার 4টা প্রশ্নই আপনি লিখতেন, 4টা বলছে 4টাই লিখলেন, কিন্তু আপনি এই মার্কটা দেখলেন না যে এখানে এ এবং বি দুইটা মিলেই হচ্ছে 20 মার্ক। অর্থাৎ যদি আপনি একটা লেখেন তাহলে 10 মার্ক, পরের প্রশ্ন যদি একটা লেখেন তাহলে 10 মার্ক, এইভাবে টোটাল 4টা প্রশ্ন লিখলেন। কিন্তু লেখার সময় এই যে এ এবং বি এই দুইটা মিলে হচ্ছে একটা প্রশ্ন, অর্থাৎ একটা প্রশ্ন কমপ্লিট হইলো আপনার। এবার 2তে যদি করেন তাহলে 2 এর এ এবং বি এইটা মিলে কমপ্লিট হলো। 4 যদি করেন 4 এর এ এবং বি এই দুইটা মিলে একটা প্রশ্ন কমপ্লিট হলো। 5 যদি করেন 5 এর এ এবং বি এই দুইটা মিলে একটা প্রশ্ন কমপ্লিট হইলো। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে এখানে 2টা প্রশ্ন মিলে একটা প্রশ্ন, অর্থাৎ আপনি যে প্রশ্নটা বাদ দিচ্ছেন সেই প্রশ্নটার মার্কটা কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আপনি লিখতেই পারেন, সমস্যা নাই, আপনি একটা প্রশ্ন উত্তর দিলেন, পরেরটা 2টা দিলেন, একটা পারলেন না, পরেরটা দিলেন, এটা একটা কথা, কিন্তু আপনার মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল করতে হবে। অর্থাৎ অনেকে 5টা 6-7টা প্রশ্ন লিখলেন, বাট কাউন্ট হইলো কয়টা, আপনার কাউন্ট হইলো 4টা প্রশ্নের 10, 10 করে কাউন্ট হইলো। 4টা প্রশ্ন 10, 10 মার্ক করে কাউন্ট হলো, অর্থাৎ আপনি 40 বা 50 মার্কে অ্যান্সার করলেন। ছোট প্রশ্ন সাপোর্ট দেন হচ্ছে গিয়ে 3, 5, 15, 3টা প্রশ্ন দিলেন, 3, 5, 15, তাহলে আপনার কাউন্ট হইলো কত, 65 মার্ক। 50 আর এখানে হচ্ছে কত, 15 মার্ক কাউন্ট হলো, অর্থাৎ 65 মার্কের আপনি পরীক্ষা দিলেন। তো অনেকে কিন্তু পরীক্ষা চিন্তা করেন যে আমি 100% মার্কের পরীক্ষা দিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে, কিন্তু আপনি পরীক্ষার মার্ক কত হইলো, 50। কি করে হলো, আমি তো বিষয়টা বুঝাই দিলাম যে এখানে বড় প্রশ্ন যদি প্রথম 2টা লেখেন তাহলে 10 আর 10 20 হইলো। একটা লেখছেন 10, পরেরটা লেখছেন 10, তারপরটা লেখছেন 10, অর্থাৎ এরপরে আপনি যদি আরো প্রশ্ন লিখে যান সেক্ষেত্রে নিচের প্রশ্নগুলো কিন্তু কাটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি 50 আর হচ্ছে 15, 65 মার্কের অ্যান্সার করলেন। তাহলে আপনি চিন্তা করে আসলেন যে আমি 100% মার্কের অ্যান্সার করলাম, কিন্তু পরীক্ষার হলে যদি এরকম এ এবং বি থাকে আর যদি আপনি একটা করে প্রশ্ন লেখেন সেক্ষেত্রে আপনার মার্ক কাউন্ট হলো কত, 65 বা 60 বা 50। এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে যায়, যে নাম্বার কাউন্টিং না বোঝার কারণে কিন্তু আপনারা কিন্তু ফেল করে যান। এবার চলে আসবো, আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। তো বিএবিএসএস স্টুডেন্টরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সেই ভুলগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করছিলাম। এখন একটা খাতায় কম বা বেশি নাম্বার পাওয়ার পিছনে একটা স্টুডেন্টের কি কি করণীয় আছে। প্রথমে একটা স্টুডেন্ট কি করতে হবে, ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করতে হবে, সঠিকভাবে পূরণ করতে হবে। ওএমআর কপিটা সঠিকভাবে পূরণ করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, আপনাকে যে খাতার উপরে যে পেজটা থাকবে এই পেজে যে ওএমআর কপিটা থাকবে এই ওএমআর কপিটা সুন্দর করে পূরণ করতে হবে। খাতার পেজটা উল্টাইলেন, 2 নম্বর পেজে কিছু ইনস্ট্রাকশন আছে, নির্দেশনা, এই নির্দেশনাগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। অর্থাৎ ড্যাশ পরীক্ষা, এখানে বিএসএস পরীক্ষা, এগুলো আপনি লিখতে হবে, ঠিক আছে, সুন্দরভাবে লিখতে হবে। 3 নম্বর করতে হবে কি, আপনাকে সুন্দরভাবে মার্জিন কাটতে হবে খাতায়, সুন্দরভাবে 1 স্কেল পরিমাণ, অর্থাৎ বাম সাইডে 1 ইঞ্চি এবং ডাইন উপরে 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 1 স্কেল প্লাস্টিক স্কেল দিয়ে বাম সাইডে 1 স্কেল এবং উপরে 1 স্কেল দিয়ে সুন্দরভাবে পেজগুলো আপনি কি করবেন, সুন্দর করে মার্জিন টানবেন। পেন্সিল দিয়েও টানতে পারেন, কলম দিয়েও টানতে পারেন। এবার প্রশ্নের দাগ নাম্বার লেখার ক্ষেত্রে যদি ইংলিশে লেখেন তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু দি কোশ্চেন, অ্যান্সার টু দি কোশ্চেন নাম, ধরেন আপনি 1 লিখতেছেন, তাহলে 1 এর যদি এ লেখেন পাশে সুন্দর করে একটা এ বসাই দিলেন। অনেক স্টুডেন্টরা কি করে,
এইখানে দিয়ে দিল, এটা না লিখে এখানে দিল একের এ। আবার অনেকে কি করেন শুধু এ, অনেকে কি করেন এক। ঠিক আছে, তাহলে দেখেন এইগুলো দেখাটা আপনার জন্য কি সুন্দর মনে হয়? আমার মনে তো হয় সুন্দর মনে হয় না। অনেকে কি করলেন এইখানে দিয়ে এক দিলেন, এখানে কি করলেন একের এ দিলেন, এটা খেয়াল করেন, আমি ব্র্যাকেটও দেন না অনেকে কি করলেন এক দিয়ে দিলেন। তো এই সমস্ত ক্ষেত্রে কি আপনার লেখা কি মান কি সুন্দর হইলো আপনারা নিজেরা দেখেন। এরপরে অ্যান্সার যদি করছেন নাম্বার 1 দেওয়ার পরে সুন্দরভাবে এখানে স্কেল দিয়ে কালো কালি দিয়ে আপনার টানতে পারেন অথবা ব্লু কালি। আমি আবার একটু বলে নিই যে ওএমআর কপি পূরণ করার সময় অবশ্যই কালো কালি দিয়ে পূরণ করতে হবে, এবং দাগ কাটার ক্ষেত্রে বা আপনি মার্জিন কাটার ক্ষেত্রে ব্লু কালি ব্যবহার করতে পারবেন। এখানে দুইটা কালি ব্যবহার করতে পারবেন, ওএমআর কপির ক্ষেত্রে কালো কালি অবশ্যই, এবং অন্য লেখার ক্ষেত্রে আপনি ব্লু কালিও ব্যবহার করতে পারবেন, বাট আদারওয়াইজ অন্য কোনো কালি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। খাতার একদম পিছনে কিন্তু আপনার কিন্তু এই ইনস্ট্রাকশনটা থাকে, অনেক স্টুডেন্ট কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো দেখেনি না। তো এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু থাকে একদম খাতার লাস্টের পেজে, এই ইনস্ট্রাকশন গুলো থাকে প্রায় 12-13টা ইনস্ট্রাকশন থাকে, দিক নির্দেশনা থাকে, অর্থাৎ কি করতে পারবেন আপনি কি করতে পারবেন না। এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু আপনাদের থাকে, এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু অনেকে খেয়াল করেন না বা ফলো করেন না। এই ইনস্ট্রাকশন গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। অনেকে কি করেন যে সবুজ কালি ব্যবহার করেন, অনেকে কি করেন গোলাপি কালি ব্যবহার করেন, অনেকে কি করেন লাল কালি তো ব্যবহার করেন না, অনেকে আছে অন্য অন্য কালিগুলো ব্যবহার করেন। খাতার লাস্টে দেখবেন যে দুইটা কালি ব্যবহার করা যাবে, একটা হচ্ছে ব্লু কালি আর একটা হচ্ছে কালো কালি। ওএমআর কপিটা অবশ্যই কালো কালি দিয়ে আপনাকে পূরণ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো যে লেখার ক্ষেত্রে। এরপরে আপনাকে কি করতে হবে যে এইভাবে করা যাবে না, এইভাবে সুন্দর করে দিলেন মার্কটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিলেন যে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1, এটা ইংলিশের ক্ষেত্রে। যদি বাংলা লেখেন তাহলে এখানে 1 নন প্রশ্নের উত্তর, সুন্দরভাবে এইভাবে প্রশ্নের উত্তরটা আপনি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেন। যদি কেউ লিখতে চান যে রচনামূলক প্রশ্ন, তাহলে এর উপরে রচনামূলক প্রশ্ন লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। এখানে রচনামূলক প্রশ্ন লিখতে পারেন, না লিখলেও সমস্যা নাই। 1 নং প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে পারেন। এরপরে কি করতে হবে, প্রশ্ন যে সম্পর্কে চাবে সেই সম্পর্কে সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে হবে। অনেক সময় একটা কথা বলে নিই যে অনেক সময় প্রশ্ন দেখেন, এই যে বিভিন্ন মানে এই বছরের যে প্রশ্নগুলো আমার কাছে দেওয়া আছে এই যে 2022 সালে পরীক্ষা হয়েছে, 2024-এ 22-এর পরীক্ষা 24-এ যেটা অনুষ্ঠিত হয়েছে, দেখেন যে অনেক প্রশ্ন, যেমন আমার হাতে একটা সিভিক এডুকেশন অনের 22-এর পরীক্ষা 24-এ যেটা 24-এ অনুষ্ঠিত হয়েছে, কিছুদিন আগে পরীক্ষাটা শেষ হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আমি দেখাই, সিভিক এডুকেশন অনের একটা ট্যুর একটা প্রশ্ন দেখাই। দেখেন এখানে মৌলিক অধিকার কি, বাংলাদেশের সংবিধানে বর্ণিত প্রধান মৌলিক অধিকার সমূহ আলোচনা করো। এটা ছিল 5 নম্বর প্রশ্নে এই 22-এর পরীক্ষা, যেটা 24-এ অনুষ্ঠিত মানে শেষ হয়েছে। তো এখানে 5 নম্বর একটা প্রশ্ন ছিল যে মৌলিক অধিকার কি, বাংলাদেশের সংবিধানে বর্ণিত প্রধান মৌলিক অধিকারগুলো আলোচনা করো, একটু সুন্দর করে দেখায়। তো এই প্রশ্নটা ছিল। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, স্টুডেন্টের কেন নাম্বার কমে যায়। অনেকে বলেন যে আমার নাম্বার কম, সব লেখছি নাম্বার কমে যায়, কেন নাম্বারটা কমে যায়। এবার এই যে এই প্রশ্নটা যারা লিখছেন বা লিখবেন তারা কি করতেছেন, এইখানে মৌলিক অধিকারের সংজ্ঞা আপনারা কি করতেছেন, টোটাল এরিয়া চলে যাচ্ছেন। অনেকে কি করতেছেন, এরিয়া চলে যাচ্ছেন, একদম লিখতেছেন না। অনেকে কি করতেছেন, 1 থেকে 2 লাইন লিখতেছেন। এই যে মৌলিক অধিকারের সংজ্ঞা 1 থেকে 2 লাইন আপনি সাপোজ লিখলেন। অনেকে কি করলেন, সুন্দরভাবে উপস্থাপন করলেন, 1 থেকে 1.5 পেজের ভিতরে উপস্থাপন করলেন। এখন কিভাবে উপস্থাপন করবেন, এই যে মৌলিক অধিকারের সংজ্ঞা, মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার কাকে বলে, মৌলিক অধিকার বলতে কি বোঝো, 4টা জিনিসের কিন্তু প্যাসিফিক ভাবে সংজ্ঞা কিন্তু এক। আবারও বলি, কোন জিনিসের সংজ্ঞা, সাপোজ সিভিক এডুকেশনের সংজ্ঞা, সিভিক এডুকেশন কাকে বলে, সিভিক এডুকেশন বলতে কি বোঝো, সিভিক এডুকেশন কি, এই 4টা প্রশ্নের উত্তর কিন্তু প্যাসিফিক ভাবে একই উত্তর। এখন এখানে মৌলিক অধিকারের সংজ্ঞা, এবার একটু আমি একটা ছোট প্রশ্ন দেখাই। দেখেন এখানে বলছে উপজাতির সংজ্ঞা লিখুন, একটু খেয়াল করেন। এখানে ছোট প্রশ্নে 10 নম্বর প্রশ্ন সিভিক এডুকেশন 2-তে ছিল যে উপজাতির সংজ্ঞা লিখুন, একটু খেয়াল করেন উপজাতির সংজ্ঞা লিখুন। তাহলে এই যে উপজাতির সংজ্ঞা, তাহলে এই উপজাতির সংজ্ঞা এটা কত নম্বর ছিল, 10 নম্বর প্রশ্ন ছিল এটা। এই বছর যেটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা শেষ হয়েছে। তো এখানে একটা খেয়াল করেন যে উপজাতির সংজ্ঞা, তাহলে এইখানে যদি উপজাতির সংজ্ঞায় আমাদের মার্ক হয় কত, 5। একটু খেয়াল করেন এইখানে 10 নম্বর প্রশ্ন উপজাতির সংজ্ঞা, তাহলে উপজাতির সংজ্ঞা আমাদের মার্ক ছিল কত, খ বিভাগের এখানে 10 নম্বর প্রশ্ন, তাহলে উপজাতির সংজ্ঞা আমাদের মার্ক ছিল কত, 5।
তাহলে এইখানে যে বলছে যে মৌলিক অধিকার কি বা মৌলিক অধিকার কাকে বলে বা মৌলিক অধিকারের সংজ্ঞা দেন, তাহলে এটার মার্ক কত? নিশ্চয়ই পাস হওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু প্যাসিভ ভাবে উল্লেখ করে দেয় যে এই প্রশ্নের মার্কটা, প্রথম প্রশ্নের মার্ক 5 এবং পরের প্রশ্নের মার্ক কিন্তু 15, এটা কিন্তু প্যাসিভ ভাবে উল্লেখ করে দেয়া নাই। তাহলে আপনার ধরে নিতে হবে যে এখানে মৌলিক অধিকার কি, তাহলে এই সংজ্ঞাটা আপনার ধরে নিতে হবে যে এখানে আমাদের 5 মার্ক, এখানে আমাদের এটাই 5 মার্ক এবং পরের প্রশ্নটা আমাদের 15 মার্ক। এখানে কিন্তু এটা ধরে নেবেন যে এই মৌলিক অধিকারের সংজ্ঞা আমার 5 মার্ক এবং পরের যে প্রশ্নটা আছে যে বাংলাদেশের সংবিধানে বর্ণিত প্রধান প্রধান মৌলিক অধিকারগুলো আলোচনা করে, তাহলে ওইটাই ধরে নিতে হবে আমার 15 মার্ক। এখন যদি সাপোজ আপনি এটা যদি এড়িয়ে যান, তাহলে প্রশ্নের মার্ক কত করো? 15 মার্কের। প্রশ্নের মার্ক কত করো? 15 মার্কের। যদি 1 থেকে 2 লাইন লেখেন তাহলে কত পাইলেন? 1 পাইলেন। যদি এটা সুন্দরভাবে যে মৌলিক অধিকার কাকে বলে বা মোর ভূমিকা লেখলেন, মৌলিক অধিকারের সংজ্ঞা লেখলেন, মৌলিক অধিকার সম্পর্কে 2 জন লেখকের মতামত দিলেন, পরিশেষে দিলেন, তাহলে লেখাটা সুন্দরভাবে উপস্থাপন হইলো। সেক্ষেত্রে যদি আপনি ভালো করে লেখেন, আপনি 5-এর ভিতর 5ও পেয়ে যেতে পারেন। এবং পরবর্তী যে 15 মার্কের মোটামুটি ভালো করে লেখলে এখানে দেখা গেল 15-এর ভিতর আপনি 13, 14 পেয়ে গেলেন। অর্থাৎ একটা প্রশ্নে আপনি 18 থেকে 19 মার্ক কিন্তু পেয়ে যাইতে পারেন। সুন্দর হাতের লেখা, সুন্দর স্বচ্ছ, তারপর হচ্ছে গিয়ে উপস্থাপন বিষয় ভালো, ঠিক আছে, ইত্যাদি বিষয় যদি আপনি অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু একটা বিষয়ের ভিতরে একটা প্রশ্নে 18-19 মার্কও কিন্তু পাওয়া সম্ভব। কিন্তু অনেক স্টুডেন্ট এই 5 মার্ক প্যাসিভ ভাবে আপনারা 1 থেকে 2 লাইন লেখেন, অনেকে লেখেন না, অনেকে অর্ধেক লেখেন, অনেকে কোনো লেখকের সংজ্ঞা দেন না। সেক্ষেত্রে এখানে 5-এর ভিতরে তখন চলে আসে কত? 1, বা যারা লেখেন না তারা 0 চলে আসলো। 15-এর ভিতরে কত পাইলেন? ধাপত 10 পাইলেন। এখন কি হচ্ছে যে আমি 5টা প্রশ্ন লিখে আইছি, 4টে প্রশ্ন লিখে আইছি, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন 4টে লিখে আইছি, আমার মার্ক কেন কমে গেল? এই সমস্ত কারণেই মার্কগুলো কমে যায়। তাহলে একটা খাতায় ভালো নাম্বার পেতে গেলে আপনি কি করতে হবে? সুন্দরভাবে খাতাটা মার্জিন কাটতে হবে, দাগ নম্বরটা সুন্দর করে দিতে হবে, যে প্রশ্নে যেভাবে প্রশ্নটা চাইবে সেই প্রশ্নটা সঠিকভাবে উপস্থাপন করতে হবে, সেই প্রশ্নটা সঠিকভাবে উপস্থাপন করতে হবে, সেই খাতাটা দৃষ্টিনন্দন হইতে হবে, সুন্দর স্বচ্ছ কাটাকাটি বিহীন যদি উপস্থাপন করেন এবং সুন্দরভাবে যদি উপস্থাপন করেন যে বিষয়ে জানতে চাওয়া হয়েছে, অনেক গাদা গাদা পেজ না লিখে যে আমি একটা প্রশ্নে 20 পেজ লিখলাম, 15 পেজ লিখলাম, বাট তার ভিতরে কোনো জিনিসই নাই, মানে তার ভিতরে কোনো সুন্দরতাই নাই, কাটাকাটি, তারপরে যে বিষয় লিখতে চাইছেন সে বিষয় অ্যাভয়েড করে অন্য বিষয় সম্পর্কে লিখছেন, হালকা আবার ওই বিষয় লিখছেন। তো এইরকম না করে আপনি যে সুন্দর প্যাসিভ ভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন ভাবে যদি খাতাটা উপস্থাপন করেন, আপনার খাতায় কিন্তু অনেক মার্ক পাবেন। একটা স্যার কি চায় যে খাতাটা সুন্দরভাবে উপস্থাপন হোক, খাতাটা যে বিষয় চাইছে সেই বিষয়টা সে সুন্দরভাবে প্যাসিভ ভাবে উল্লেখ করুক এবং অযথা কথা পরিহার করে বা অযথা বাক্য পরিহার করে সে সুন্দরভাবে উপস্থাপন করুন, তাহলে কিন্তু পরীক্ষায় ভালো মার্ক কিন্তু পাওয়া সম্ভব। জাস্ট আমি স্টুডেন্টের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু আমি কিন্তু বলছিলাম। তো আপনারা পরীক্ষায় হলে দাগ নম্বর সুন্দর করে উপস্থাপন করবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, অনেক রাত হয়েছে, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি দেখছিলেন, তো আমার পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু স্টুডেন্টের কথা মনে রেখে আমরা কিন্তু ইংলিশের উপর একটি লেকচার শিট তৈরি করেছি, যে এখানে লেকচার শিটটা হচ্ছে গিয়ে ইজি লার্নিং। তো এই ইজি লার্নিং বইটি নিতে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু অনলাইনে ক্লাস নিয়ে থাকি গুগল মিটের মাধ্যমে এবং অবশ্যই রাত্রে ক্লাসটা হয়ে থাকে। যে সমস্ত শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন এবং যে সমস্ত শিক্ষার্থী আমাদের এই 100% কমন সাজেশনটি, অর্থাৎ ইংলিশে তো 100% হয় না, বাকি সাবজেক্টগুলো তো 100% হয়, তো সাজেশনটি নিতে চাচ্ছেন এবং যে সমস্ত শিক্ষার্থী পড়ালেখায় দুর্বল এবং অনেক দুর্বল, যাদের ইংলিশ মুখস্থ হয় না, তাদের জন্য প্যাসিভভাবে আমরা উল্লেখ করেছি এখানে প্রথমে গ্রামাটিক্যাল আইটেম দেখাই। তো প্রথমে গ্রামাটিক্যাল আইটেম সম্পর্কে 8টা আইটেম সম্পর্কে আমরা উপস্থাপন করেছি। এরপরে প্যাসেজগুলো প্রত্যেকটা বাংলা সহ আমরা অর্থ করেছি এবং সামারাইজ গুলো দিয়েছি বাংলা সহ। তারপর হচ্ছে গিয়ে স্টোরি দিয়েছি, রিপোর্ট দিয়েছি, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন। এবং যে সমস্ত শিক্ষার্থী দুর্বল আছেন সেই সমস্ত শিক্ষার্থীর জন্য আমরা অল বিষয়গুলোর কিন্তু ফরম্যাটের ব্যবস্থা করেছি। অর্থাৎ ফরম্যাট কি? অর্থাৎ যেগুলো একটা পড়লে আপনি অনেকগুলো বানিয়ে লিখতে পারবেন। বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা দুর্বল তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এই লেকচার শিটটা তৈরি করেছি এবং এই লেকচার শিটটা বা বইটা নিলে আপনি যে উপকৃত হইতে পারবেন, যে একটা প্যারাগ্রাফ পড়লে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবেন, একটা কম্পোজিশন পড়লে আপনি অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবেন, অর্থাৎ একটা রিপোর্ট পড়লে অনেকগুলো রিপোর্ট লিখতে পারবেন, একটা সামারাইজ পড়লে অনেকগুলো সামারাইজ লিখতে পারবেন, একটা স্টোরি সম্পর্কে স্পেসিফিক ধারণা নিলে কিভাবে স্টোরি লিখতে হয় সেই সম্পর্কে লিখতে পারবেন, একটা সামারাইজের কিছু ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন গুলো কিভাবে আপনি ফলো করলে ভালো করে উপস্থাপন করতে পারবেন এবং যে সমস্ত
লেটার, জাস্ট একটা লেটার মুখস্থ করলে কিভাবে আপনি শত শত হাজার হাজার লেটার লিখতে পারবেন, একটা জব অ্যাপ্লিকেশন কমপ্লিট করলে কিভাবে আপনি শত শত হাজার হাজার চাকরির ক্ষেত্রে জব অ্যাপ্লিকেশন, এবং আপনার দৈনন্দিন জীবনেও এই জব অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবেন ইংলিশে, এবং সাথে করে স্লোগান, ব্যানার্স, পোস্টার, পেস্টুন ইত্যাদিগুলো লিখতে পারবেন, এবং সাথে করে অ্যাম্পলিফিকেশন সহ বিভিন্ন কোয়ালিটির ফরম্যাট গুলো রয়েছে। যে সমস্ত শিক্ষার্থী দুর্বল আছেন ইংলিশে তাদের জন্য, যারা মুখস্থ করতে পারেন না, বানিয়ে লিখতে পারেন না, বা সুন্দরভাবে মুখস্থ করতেও পারেন না, সেই সমস্ত শিক্ষার্থীর কথা মনে রেখে আমরা কিন্তু এই বইটি তৈরি করেছি। এবং আমরা ইতিমধ্যে আমরা কিন্তু প্রথম কিন্তু সাজেশনটা তৈরি করি, আমাদের নিজস্ব সাজেশন। এই দেখেন আমাদের নিজস্ব সাজেশন। তো এই সাজেশনটা কিন্তু আপনাদের 17/1 কিন্তু পরীক্ষা শেষ হয়েছিল। 2022 সালে যে সমস্ত স্টুডেন্ট আছেন প্রথম বর্ষের, তাদের কিন্তু 17 সম্ভবত 1 পরীক্ষা শেষ হয়েছিল। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু 19 তারিখে কিন্তু সাজেশন কিন্তু কমপ্লিট হয়েছে। দেখেন 2025 সালের যে সাজেশনটা আমাদের ইতিমধ্যে কিন্তু বের হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। 25 সালের যে সাবজেক্টটা, 25 সালে যে হচ্ছে আপনার পরীক্ষা হবে, ইতিমধ্যে কিন্তু আমাদের 100% কমন সাজেশনটি ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু বের হয়েছে। এবং যাদের যারা 22 সালে ছিলেন, তাদের পরীক্ষাটি শেষ হয়েছে 17 সম্ভবত 17/1। তো আমাদের কিন্তু 18-19 তারিখের ভিতরে কিন্তু সাজেশনটা কমপ্লিট হয়েছে, এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সেমিস্টার পরীক্ষার সাথে সাথে কিন্তু 2 দিনের ভিতরে কিন্তু আমাদের কিন্তু সাজেশন গুলো কমপ্লিট হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমাদের শতভাগ কমন সাজেশনটি নিতে চাচ্ছেন এবং অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন, তাদের আমাদের সরাসরি যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। এবং আমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হয়, এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা সাজেশন বা হ্যান্ডনোটটি পৌঁছে দিয়ে থাকি। তো আজকের মতো বিদায়। যে কোনো ক্লাস সম্পর্কে আপনাদের মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা নেক্সট সেই ধরনের ক্লাসগুলো নেব। আমি অনিমেষ দাস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। ধন্যবাদ।